কাজী জেসিন। দর্শক, ফ্যাসিস্টের পতনের পর ব্যাপক ভিত্তিক সংস্কারের মধ্য দিয়ে সরকার যখন নির্বাচনের দিকে এগোচ্ছে, ঠিক তখনই দেশের অবস্থা, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছে। ধর্ষণের ঘটনা ঘটেছে, ক্রমাগত ঘটে যাচ্ছে। পাশাপাশি মবের কাছে সরকার দুর্বল বলে প্রশ্ন উঠেছে। আজকে আমরা বোঝার চেষ্টা করব সরকার পরিস্থিতির নিয়ন্ত্রণে কি ব্যর্থ হয়ে থাকলে কেন। আমাদের সাথে আজ উপস্থিত আছেন সাংবাদিক এবং বিশ্লেষক আশরাফ কায়সার, ধন্যবাদ আপনাকে আসবার জন্য। আছেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, এবং আছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন তিনি, এখন সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি আলী আহসান জুনাইদ। সবাইকেই ধন্যবাদ। শুরু করতে আমাদের 5ই আগস্টের পরে একটা ললেসনেস শুরু হয়েছে। মনে হচ্ছে দেশে কোনো আইন নাই, সরকার নাই, আমরা যা খুশি তাই বলতে পারি, করতে পারি, যে কোনো কিছু রাজনীতির নামে করতে পারি। তৌহিদি জনতা বলে কিছু লোক এক হয়েছে, তারা বিভিন্ন জায়গায় গিয়ে ভাঙচুর করছে, থানা থেকে লোক ছুটিয়ে আনছে, তাকে ফুলের মালা দিয়ে বের করে নিয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে যে আমরা একটি অথর্ব এবং পালিয়ে যাওয়ার পরে দেশের পরিস্থিতি কি হতে পারে এটি তারা উপলব্ধি করতে পারেননি। কেননা আমরা দেখতে পেয়েছি এটা না পারার কারণ কি? এটি না পারার কারণ হচ্ছে তাদের অনভিজ্ঞতা এবং তাদের দূরদর্শিতার অভাব, এবং তারা মনে করেছেন যে দেশের সবাই এখন নিয়ম মেনে চলবেন, পিটি প্যারেড করবেন, স্কুলের বাচ্চাদের মতো থাকবেন। দেখুন, তাদের হাতে সমস্ত আইন রয়েছে, তাদের হাতে সমস্ত শাস্তি দেওয়ার, ধরার, বিচার করার সব কিছু রয়েছে, কিন্তু তারা অনেক সময় এমন করে কথা বলেন দেখে মনে হয় তারা আপনার আমার মতোই দর্শকের সারিতে রয়েছেন। তাহলে আইনটি প্রয়োগ করবেন কে, ধরবেন কে, গ্রেফতার করবেন কে, বিচার করবেন কে? আমি যদি ধর্ষণের আগে শুধু বলি, যেভাবে 600-র মতো লোক দেশ থেকে পালিয়ে গেল, এটি সরকারের খুব বড় ব্যর্থতা। এখন যদি সেটি সেনা ছাউনিতে থেকে থাকে, সেনাবাহিনীকেও আমি দায়ী করতে চাই। এটি যখন চলে গেল তখনই আপনি বুঝতে পারলেন, সমাজের অন্য অংশ বুঝে গেল যে সরকার তাদের প্রতি অত জোরালোভাবে আসবে না, নির্দয় হবে না, এবং তারা সুযোগ পাবেন। তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পেলাম রাজনৈতিক অঙ্গনে বিশৃঙ্খলা তৈরি হলো। যে দেখুন, এখনই ক্ষমতায় যাওয়ার কোনো ব্যাপার ঘটেনি, কিন্তু অনেককে দেখে মনে হচ্ছে তারা বিভিন্ন বাতাস পেয়েছেন, তাদের জীবনের সর্বশ্রেষ্ঠ সময় চলে এসছে তাদের রাজনীতি সম্পর্কে বলার। দেখুন, এই দলগুলোকে আমরা অতীতেও দেখেছি, আগামীতেও দেখব। হয়তো এই যে অস্থিতিশীলতা তারা তৈরি করছেন, এটি অত্যন্ত অদায়িত্বশীল। আরেকটি যেটি দেখতে পেলাম সেটি হচ্ছে সামাজিক অস্থিরতা। এই যে আপনি ধর্ষণের কথা বলছেন, খুন রাহাজানির কথা বলছেন, আমরা ডাকাত দেখেছি, চোর দেখেছি। দেখুন, স্বরাষ্ট্র উপদেষ্টা বা স্বরাষ্ট্রমন্ত্রী যারা থাকেন তাদের কথা, বডি ল্যাঙ্গুয়েজে 50% অপরাধী পালিয়ে, সাবজেক্টটি পর্যন্ত ধরতে ভুলে গেছেন, ভুল করেছেন যে বিষয়টি ধূমপানের না, বিষয়টি একজন নারীর স্বাভাবিক চলাচলের অধিকারের। যেই লোক সাবজেক্ট ধরতে পারেন না, সে কি করে আপনার অপরাধীকে শনাক্ত করবেন এবং বিচারের আওতায় আনবেন? তারপরে যে ধর্ষণের ঘটনাটি ঘটছে, আমরা নির্দিষ্ট করে যদি বলি, এখানে আপনি বলছেন যে এই লোক পারবেন না, কিন্তু শুধু তো এটা লোক না, এটা সরকারের উপরে দায়টা এলো। সরকারে যারা আছেন কেউই কি এটা অনুধাবন করলেন না? দেখুন, সরকারের উপরে দায়িত্ব বটেই, এবং আমরা চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনূসকে দারুণ সম্মান করি। তার পৃথিবীময় তার জনপ্রিয়তা রয়েছে এবং মানুষ তাকে বিশ্বাস করে। কিন্তু দেশ চালানো, বিশেষ করে বাংলাদেশের মতো একটি দেশ চালানো, আর বিশেষ করে শেখ হাসিনার 15 বছরের ফ্যাসিজমের পরে দেশটি চালানো, আপনি মনে রাখবেন যে এখানে 99% লোক এখনও পুরনো সরকারের অনুগত। তারা তাদের সুবিধাভোগী, তারা দলীয় কর্মীর মতো কথা বলেন। আপনি যদি মিডিয়ার দিকে তাকান, আমরা এমন কাউকে রিসারফেসড হতে দেখছি যারা সেই আমলেও অপরাধীর ভূমিকায় ছিল, এই আমলেও অপরাধীর ভূমিকা অবতীর্ণ হয়েছেন। দেখুন, আমি প্রায়ই বলে থাকি এদের পোশাকই নাম ভিন্ন, কেউ সাংবাদিক, কেউ চিকিৎসক, কেউ সচিবালয়ের কর্মকর্তা, কিন্তু তাদের ডেলিভারিটা সেম। তারা বিশ্বাস করে যে এটি একটি ষড়যন্ত্র ছিল, তারা বিশ্বাস করে যে শেখ হাসিনা কাউকে খুন করেনি, তারা বিশ্বাস করে যে ষড়যন্ত্রের ভেতর দিয়ে সরকারটিকে বিদায় নিতে হয়েছে। তাদের কোনো অনুশোচনা নাই এবং তারা ক্ষমা চায়নি। কাজে এই রিয়ালিটিতে দাঁড়িয়ে সরকারটিকে যেভাবে সারাশিভাবে মানে চালাতে হবে সেটি আমরা সরকারের ভেতরে দেখছি না, সমন্বয়হীনতা দেখছি। দেখুন, একজন উপদেষ্টা হয়তো কম যোগ্য হতেই পারেন, কিন্তু তার তো একটি উপদেষ্টা পরিষদ আছে, সেখান থেকে কাউকে তো আপনার দায়িত্ব নিতে হবে। আমরা
আরেকটি দেখতে পাচ্ছি যে পুলিশ আপনাকে অসহযোগিতা করছে। দেখুন, পুলিশ অপরাধীর ভূমিকায় ছিল 15 বছর। এখন পুলিশকে আপনি যেভাবে সংস্কার করা দরকার ছিল, যেই শাস্তির আওতায় আনা দরকার ছিল, সেটি আমরা করতে পারিনি। এখন তারা মৌকা পেয়ে গেছেন এবং তারা কেউ কেউ আমি অনেক জায়গায় দেখেছি পুলিশ দর্শকের রোলে চলে গেছেন। তাহলে পুলিশের কাজটি কে করবেন? নিশ্চয়ই জনতার কাতার থেকে কেউ এসে করবেন না। কাজেই আমরা মুখে অনেক বড় বড় সংস্কারের কথা বলছি, সংবিধান সংস্কার, এই সংস্কার, সেই সংস্কার, কিন্তু মানুষের দিকে যদি আপনি তাকান, তিনি আইন শৃঙ্খলার কার্যকর অবস্থা দেখতে চায়, রাতে শান্তিতে ঘুমাতে চায়, ধর্ষণহীন সমাজ দেখতে চায়। দেখুন, আমরা যদি ফ্যাসিজমকে বিদায় করতে পারি, আমরা ধর্ষণতন্ত্রকেও বিদায় করার ক্ষমতা রাখি। চোরতন্ত্রকে যদি বিদায় করতে পারি, আমরা অপরাধী তন্ত্র বিদায় করার ক্ষমতা রাখি। এই বুঝতে পারছেন আপনি যেটা বললেন, সরকার এটা অথর্ব সরকার। কেন একটি সরকার অথর্ব হইতে চাইবে? নিশ্চয়ই সরকার চাইবে সফল হতে। আমি বলছি না যে তারা নিজ থেকে অথর্ব হতে চাচ্ছেন, কিন্তু পারসেপশনটা তৈরি হয়েছে এরকম। আপনি যদি মব ভায়োলেন্সের দিকে তাকান, দেখুন সরকারটি মাঝে মাঝেই সন্দেহ করতে পারে তাদের ম্যান্ডেট কতটা জোরালো, কিন্তু মব ভায়োলেন্সকে ঠেকাতে না পারা এটিও একটি সরকারের ক্ষমতা থেকে সরে যাওয়ার জন্য যথেষ্ট কারণ। কি ভয় পাচ্ছে? আমার মনে হয় তারা প্রথম কথা রাজনীতিতে অনভিজ্ঞ। তারা রাজনৈতিক যে আচার আচরণ, রাজনীতির ভেতরে যে পরত রয়েছে, মানুষের চোখের ভাষা আর মনের ভাষার যে পার্থক্য রয়েছে, এগুলো উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছেন এবং তারা মনে হয় আসলে ঠিক এর জন্য যোগ্য না কেউ অনেকেই। কেননা তারা মব ভায়োলেন্সকে প্রশ্রয় দিচ্ছেন। ঘটনা ঘটার পরে যে আমরা পড়েছিলাম না, রোগী মারা যাওয়ার পরে ডাক্তার আসিল, সরকারের অবস্থা কিন্তু অনেকটা ওই রকম। মব ভায়োলেন্স হয়ে যাওয়ার পরে সরকার দূর থেকে দেখে কিছু লোক এগিয়ে আসছে, অথবা বলছে, আরও একটি শব্দ হচ্ছে যে জিরো টলারেন্স। আমরা জিরো টলারেন্স চাচ্ছি, কারণ শুধু জিরো টলারেন্সে হচ্ছে না। কাজেই সরকারটিকে বুঝতে হবে আমরা শাসন দেখতে চাই, আমরা আইনের প্রয়োগ দেখতে চাই, আমরা অপরাধীদের শাস্তি দেখতে চাই, আমরা খুনিদেরকে ধরা পড়ছে এমন দেখতে চাই। এখন মানুষ যদি দেখুন, কেন সংস্কার নিয়ে ইদানিং আলোচনা কম হচ্ছে, কারণ আপনার জীবন যদি অনিশ্চিত হয়, আপনি কোনো রকমের বাহারি সংস্করণের দিকে যাবেন না। অতএব যেই কার্যকরী সংস্কারগুলো আমাদের দরকার ছিল দেশ শাসনে, সংবিধান থেকে স্বৈরতন্ত্র বিদায় করতে, সরকার কিন্তু সেই জায়গায় ঠিকমতো যেতে পারছে না। আমাদের ভয় কি জানেন? ১/১১ সময় যেরকম হয়েছিল, সরকারটি সব কিছু মাঝপথে ফেলে দিয়ে, নৈরাজ্য বিশৃঙ্খলার ভেতর দিয়ে কোনো রকমে নিজেকে পার করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে দেশের ভয়ঙ্কর ক্ষতি হবে। নিশ্চয়ই ভয়ঙ্কর ক্ষতি হবে এবং আমরা কেউই চাই না এরকম পরিস্থিতি সৃষ্টি হোক। শহীদুল ইসলাম বাবুল, আপনার কাছে জানতে চাই যে অনেকে বলে থাকেন যে এই সরকার খারাপ করলে সেটা বিএনপির জন্য লাভ হবে, সুতরাং বিএনপি খুব চায় না যে সরকার ভালো করুক। অনেকে বলতে পারেন, এই কথাটা ঠিক না। তার আগে আমি একটু বলে নেই, আজকের যে আলোচক প্যানেল সবাই, আপনি সহ, তিনজনই আমার খুব প্রিয় মানুষ। ধন্যবাদ। সেই জন্য আমার ভালো লাগছে, কিন্তু দুর্ভাগ্যজনক যে আমার রংটা একটু ডিফারেন্স হয়ে গেছে। কি কারণে, এটা ষড়যন্ত্র কিনা আমি জানি না। যাই হোক, তারা আসে, সারা দেশের মানুষের আকাঙ্ক্ষা ছিল সঙ্গত কারণে এই দীর্ঘদিনের একটা ফ্যাসিবাদ, দীর্ঘদিনের একটা অন্যায় অনিয়মের পর্বতের মধ্য থেকে বিস্ফোরণ হয়ে আমরা একটা যুগে, নতুন যুগে আমরা প্রবেশ করছি। নতুন সূর্য, নতুন দেশ, নতুন বাস্তবতা পাবো, এটাই মানুষের আকাঙ্ক্ষা ছিল, আমাদের সকলেরই সমর্থন ছিল। ইভেন এখনও আছে। আমরা সমর্থন প্রত্যাহার একেবারে করে নিচ্ছি তা না, কিন্তু আমাদের আহত হওয়ার অনেক জায়গা তৈরি হয়ে গেছে ইতিমধ্যে। আমরা জানি যে এই সরকার একটা বিধ্বস্ত বাস্তবতার মধ্যে ক্ষমতা এসছে, সেই বিষয়গুলো আমরা ছাড় দিয়েছি প্রথম, কিন্তু এখন তো 7 মাস চলে গিয়েছে, খুব কম সময় না তো একটা সরকারের জন্য। এই 7 মাসে যদি তারা উন্নতি না করে অবনতির দিকে যায়, সেটা খুব হতাশাজনক হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটাই হয়, সেটা তো ওনাদের নাই। সেই জন্য সবকিছুই ওনাদের দোষ দেবো না। সেই জন্য ওনাদের তো দীর্ঘমেয়াদী ওনারা যদি এখানে যান, আবার এটাও আছে যে কনস্পিরেসি, ব্যর্থ করে দেওয়ার চেষ্টা, সরকারকে বিব্রত করা, এই বিষয়গুলো তো তাদের অনুধাবন করতে হবে। সেটাও কিন্তু থাকতে পারে, আছে রং ছায়া কায়া বদলায় নানানভাবে প্রথম থেকেই তো সরকারকে, এটা তো ষড়যন্ত্রের শেকড় কোথায় কি। আবার আরেকটা পুলিশ প্রশাসন যেটা আছে, আমরা যে বারবার নির্বাচনের কথা বলছি, শুধুমাত্র আমি ক্ষমতায় যাব পাগল হয়ে গেছি বিয়ে পাগলা বুড়ার মতো, বিষয়টা তো সেটা না। এটা তো দেশের ব্যাপার, বাস্তবতা তো। আমি তো ক্ষতিগ্রস্ত হচ্ছি, দিনকে দিন আনস্টেবল হচ্ছে, ডেটোরেট করছে সিচুয়েশন প্রত্যেক বিষয়ে। এই যে ধর্ষণ, শুধু ধর্ষণের বিষয় না তো, সারা দেশে প্রত্যেকটা জায়গায় নানান ধরনের বিশৃঙ্খলা, উস্কানি, মব যে করতে পারে, এবং যেটা এখন আমরা শুনছি যে আসলে পুলিশ অ্যাক্টিভলি কোঅপারেট করছে না। আপনারা কি কখনো সুনির্দিষ্ট কোনো প্রস্তাব রেখেছিলেন যে এই কাজগুলো করতে হবে? আমরা আপনাদের সহযোগিতা করছি, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য সবসময় সরকারকে যে আমরা মানে যেচে গিয়ে
তাকে বলবো, এটাও আবার দোষ ধরার ব্যাপার আছে এখানেও, যে ওনরা খালি আমাদেরকে প্রেশার করছে, আমাদেরকে বলছে। আবার তারা যখন চেয়েছে আমরা গিয়েছি, এখনো যাচ্ছি, পরামর্শ দেওয়া হচ্ছে, কোনো অসুবিধা নাই। পুলিশ প্রশাসনের যে ব্যাপারটা হচ্ছে, আপনার তাদের মনস্তত্ত্বটা আপনার বুঝতে হবে। ফার্স্ট অফ অল, ওই আশরাফ ভাই যেটা বললো যে তারা অপরাধ করেছে, সবাই না করলে একটা বৃহৎ অংশ অপরাধের সাথে জড়িত, যারাই ছিল তারা মূল দায়িত্বে কখনো ছিলেন না। তাদের এখানে একটা মানে প্র্যাকটিসের একটা ঘাটতি আছে, এটাও একটা ব্যাপার আছে। আবার আরেকটা ব্যাপার আছে যে এরা তো টেম্পোরারি গভর্নমেন্ট, হ্যাঁ, এরা যেভাবে শাসন করতে পারবে বা না পারবে, এদের কথা শুনলেই কি না শুনলেই কি, এরকম মানসিকতাও কিন্তু পুলিশের মধ্যে আছে, এটাও একটা বাস্তবতা। সেই জন্য আবার সরকারও দুষ্টের দমন কিভাবে করতে হবে, শিষ্টের পালন কিভাবে করতে হবে, সেই বিষয়গুলো তারা উদাসীন। এই যে স্বরাষ্ট্রমন্ত্রী বাহাদুরের কথা বলেন, আমি হয়তো মনে করি বা যতটুকু জেনেছি ভালো মানুষ ব্যক্তিগতভাবে, এটা ঠিক, কিন্তু ভালো মানুষ আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা তো এক হতে পারে না। হ্যাঁ, উনি যেভাবে সহজ সরলভাবে সাবলীলভাবে কথা বলেন, উনি যেটা মনে করেন সেটা বলেন, কিন্তু হোম মিনিস্ট্রি ইটস নট এ ম্যাটার অফ জোক, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। বাংলাদেশের মতো একটা জনবহুল দেশে, যেখানে অনেক প্রযুক্তির সংকট আছে, আমাদের জনবলের সংকট আছে, এখানে বৃহৎ জনগোষ্ঠী, মানে এত ডেন্সিটি পৃথিবীর কোথাও আছে আমি জানি না, সেই জায়গায় আপনি হোম মিনিস্টার সারা দিন রাত কাজ করতে হবে, তৎপর থাকতে, ফিজিক্যাল ফিটনেস থাকতে হবে, সেই বিষয়ের ঘাটতি তো আমরা দেখছি। আর কিন্তু ফিজিক্যালি ফিট আমরা দেখলাম রাত 3টায় তিনি প্রেস কনফারেন্স করলেন, কিন্তু ওনার তো একটা বয়স হয়েছে, এটাও তো আপনাকে মাথায় রাখতে হবে। উনি কতটুকু করতে পারবেন? একদিন 3টায় করলেন, উনি প্রতিদিন 3টায় করতে গেলে তো উনি পারবেন না। হ্যাঁ, বা কিভাবে করাবেন সেই বিষয়ও আছে। উনি ফিজিক্যাল ফিটনেস এবং মেন্টাল ফিটনেসের একটা ব্যালেন্সও লাগে। রাত 3টায় করাটা কি যুক্তিসঙ্গত? আর করে উনি কি বললেন, যেটা সকাল 9টায়ও বলতে পারতেন? এটাই সেই জায়গাগুলো আমরা, তিনি বললেন যে কয়েক ঘন্টার মধ্যে, সন্ধ্যার মধ্যে পরিস্থিতি ভালো হয়ে যাবে। ঠিক উল্টোটা হলো। আমি আসবো এই জায়গায় যে ডেভিল হান্টের কথা বলা হলো, অপারেশন ডেভিল হান্টের পরে অপরাধ আরো বেড়ে গেল। এটা নিয়ে জানবো আপনার মন্তব্য। আলী হাসান জুনায়েদ, আপনার কাছে আমার প্রশ্ন, আপনার কি মনে হয় যে সরকার কি মবকে ভয় পায়? এবং সাথে সাথে আরেকটি বিষয়, সেটা হচ্ছে অন্যকে কেন্দ্র করে যে অপরাধী থানায় ছিল, সেখানে যারা মব ওখানে যায়, আমরা দেখেছি ওখানে, আপনি তো ছাত্র শিবিরের ঢাকা ইউনিভার্সিটির সাবেক সভাপতি, আপনি জানবেন, সেখানে কিন্তু আমরা শিবিরের বর্তমান সভাপতিকে যেতে দেখি। আসলে ব্যাপারটা কি একটু বলেন আমাকে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমাদের সাথে যারা আছেন সবাইকে ধন্যবাদ। প্রথমত আশরাফ ভাই এবং বাউল ভাই দুজনে সুন্দরভাবে বলেছেন। আমি একটা জিনিস যা স্মরণ করে দিতে চাই যে ফ্যাসিজম যে ইনস্টিটিউশনগুলোকে একেবারে ফুললি ভেতর থেকে ডিস্ট্রয় করছে, এর মধ্যে পুলিশ একটা, যেটাকে একেবারে ভেতর থেকে ডিস্ট্রয় করা হয়েছে, যে কারণে পুলিশের একেবারে কনস্টেবল পর্যায় থেকে শুরু করে আইজি পর্যন্ত প্রত্যেকে আসলে একটা পার্টিকে সার্ভ করছে, একটা ফ্যাসিস্ট পিরিয়ডকে সার্ভ করছে, আওয়ামী লীগকে সার্ভ করছে, পার্টিকুলারলি শেখ হাসিনাকে সার্ভ করছে। যে কারণে আমরা দেখেছি যে বিরোধী দলের যে কোনো সমাবেশকে যেভাবে নোংরাভাবে হামলা চালানো হয়েছে 2023-এর 28 অক্টোবরে আমরা দেখেছি, একই রকমভাবে বিরোধী দলীয় নেতা কিংবা যে কোনো সমালোচককে যেভাবে করে নির্যাতনের শিকার করা হয়েছে, এটা আমরা এই পুরো ফ্যাসিজমের আমলে দেখেছি, এবং সেই জায়গায় হাতিয়ার হিসেবে ব্যবহার হয়েছে পুলিশ। তো এই পুলিশের তো খোলনলচে কোনো চেঞ্জ হয় নাই, সিনিয়র পর্যায়ের কিছু লিডারশিপ বাদে বাকি সবাই তো রয়ে গেছেন। সো এই জায়গাটায় একটা বড় পরিবর্তন কাম্য ছিল এবং এটা করা জরুরি, এবং সেই ব্যাপারে আমরা আসলে স্পষ্ট কোনো রোডম্যাপও দেখতে পাচ্ছি না যে আসলে এই জিনিসটাকে কিভাবে ওনারা চেঞ্জ করবেন। জাতীয় নাগরিক কমিটিতে ছিলেন, তখন রোডম্যাপের জন্য আন্দোলন করেননি কেন? প্রত্যেকটা বিষয় তো আন্দোলন করে সমাধান করা, সংস্কারের জন্য বারবার দাবি দিচ্ছেন, নির্বাচন এখন না, সংস্কার হবে, বারবার এটা বলছেন, কিন্তু পুলিশের মধ্যে যে পরিবর্তনটা দরকার সেজন্য কিন্তু অত সোচ্চার হতে আমরা দেখিনি। আমরা প্রত্যেকটা বিষয়ে পুলিশের ব্যাপারেও কথা বলেছি। পুলিশ সংস্কার কমিশন তো অলরেডি আপনারা জানেনই, সেখানে তো একটা রিপোর্ট সাবমিটও করেছেন ওনারা। তো আমরা প্রত্যেকটা বিষয় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেছি, কারণ মানুষের মধ্যে এক্সপেকটেশন কি, মানুষের মধ্যে প্রথম একটা এক্সপেকটেশন হলো যে আইন শৃঙ্খলায় তারা লাইফের নিরাপত্তা পাবেন, আরামে ঘুমাবেন। সো এই জায়গাটা নিশ্চিত করতে না পারলে এই সরকার যে ম্যান্ডেট নিয়ে এসেছে, অভ্যুত্থানের ম্যান্ডেট, সেই জায়গাটায় কিন্তু এই সরকার তার দায়িত্ব পালন করতে পারতেছে না। অন্তত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিরেক্টলি তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে আমি বলব। কারণ আমরা দেখতে পাচ্ছি, আপনি বলতেছিলেন যে এই সরকার এখন পর্যন্ত, একটা ইন্টারেস্টিং ব্যাপার, আপনারা তো রিপোর্টটা দেখেছেন যে ডিসেম্বর পর্যন্ত 136টা আন্দোলন ফেস করেছে এই সরকার, বিভিন্ন এই বেতন ভাতা বিভিন্ন দাবি দেওয়া, এটাও এই সরকারের জন্য কিন্তু একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। প্রশ্ন রেখেছিলাম যে আপনার, আমি এই বিষয়টাতে আসতেছি। তো এখন যে মবের ব্যাপারটা বলতেছিলেন, যে আমি পার্টিকুলারলি মনে করি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি মব নিয়ন্ত্রণ করে বা মবের ফলে যদি কোনো ডিসিশন হয়,
তাহলে এটা কোনো গুড সিগন্যাল না। দেশের জনগণ হিসেবে এটা ওরিড হওয়ার মতো এবং আমাদের নিরাপত্তা শঙ্কিত হওয়ার মতো। সো এইটা কোনোভাবেই সমর্থনযোগ্য না এবং এইটা আইন শৃঙ্খলা দিয়ে এবং দেশের সুনির্দিষ্ট নীতিপদ্ধতি দিয়ে এটা সমাধান করতে হবে। এভাবে করে প্রত্যেকটা বিষয়ে যদি এভাবেই সমাধান হতে থাকে বা আমরা যা দেখতেছি, এটা হতাশাব্যঞ্জক, মারাত্মকভাবে হতাশাব্যঞ্জক। থানার ভেতরে যে মব চলে গেল এবং সেখানে গিয়ে আপনার রেকর্ড করলো, অপরাধীর স্টেটমেন্ট রেকর্ড করে সেটাকে প্রচার করা হলো, এটা আপনি কিভাবে দেখেন? কেন সম্ভব হয়েছিল? আপনার মন্তব্য শুনবো। এবং সেখানে ছাত্র শিবিরে ঢাকা ইউনিভার্সিটির সভাপতি কেন গিয়েছিলেন? ছাত্র শিবিরে ঢাকা ইউনিভার্সিটির সভাপতি ফেসবুকের স্ট্যাটাসে লিখেছেন যে থানার ওসি ওনাকে কল করেছিলেন এবং থানার ওসির কলের প্রেক্ষিতে উনি ওইখানে গিয়েছিলেন এবং গিয়ে এই পুরো বিষয়টাকে উনি ওই গণতান্ত্রিক ছাত্র সংসদ, যে আমাদের গণতান্ত্রিক যে ছাত্র সংসদ, সেখানকার নেতৃবৃন্দের সাথে মিলে একসাথে এই বিষয়টাকে ট্যাকল করার চেষ্টা করেছে। থানার ওসি তাহলে একা পদক্ষেপ নিতে ভয় পায়, ছাত্র শিবিরকে সাথে লাগে? এটা তো আমি বলতে পারবো না, এটা থানার ওসিকে জিজ্ঞেস করতে হবে। কিন্তু সিচুয়েশনটা যেটা, সেটা হলো যে আমার কাছে মনে হচ্ছে যে পুলিশের মনোবলের জায়গায় ঘাটতি আছে। যেহেতু আমি বারবারই এটা বলতেছি যে যেহেতু এই পুলিশ সরাসরি অন্যায়, অপকর্ম এবং অপরাধের সাথে যুক্ত ছিল এবং ফ্যাসিজমকে শক্তিশালী করার ক্ষেত্রে এই পুলিশের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বিগত 15 বছর। সুতরাং পুলিশের মনোবলের মধ্যে এবং পুলিশের মানসতাত্ত্বিক জায়গাটাই কিন্তু আবারও আসবো। আশরাফ কায়সার, আপনার মন্তব্য শুনতে চাই যে অপারেশন ডেভিল হান্টের পরে অপরাধ বেড়ে গেল কেন? প্রথমে বলি, শাহবাগ থানার ওসি শিবিরের সভাপতিকে ফোন করেছে, অন্য আর কাউকে ফোন না করে। এটি আপনাদের একটু বুঝতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, 7 মাসে আমরা তৌহিদি জনতার নামে, মবের নামে, ধর্মের নামে এবং নারীদের চলাচলের কতটুকু স্বাধীনতা থাকবে তার নামে যা যা করেছে তার সমস্ত দায় এই সংগঠনগুলোকে নিতে হবে এবং সরকারকে তো নিতেই হবে। আগেই বললাম যে দেখুন, আমি মনে করি রাজনীতির নামে বাংলাদেশে যা হয় তার সাথে 99% অরাজনীতি জড়িত। রাজনীতির সাথে তার কোনো সম্পর্ক নাই। এই যে বিএনপির ব্যাপারে অভিযোগগুলো হয়েছে, চাঁদাবাজি, খাল দখল, মাঠ দখল, পার্কিং ইত্যাদি ইত্যাদি, এরকম একটি বড় সংগঠনে এই প্রবণতা থাকবেই। কিন্তু আমরা আশা করেছিলাম 5ই অগাস্টের মেসেজ নিয়ে তারা শুধু তারেক রহমান বক্তব্য দিবেন না, মাঠ পর্যায়ে কার্যকর হবে। সেটি ঘটেনি। তার বক্তব্য কিন্তু সুন্দর। 7 মাস ধরে আমি বেশ অনেক সময় বলেছি, বক্তব্য সুন্দর না, একটু তো সুন্দর। আমি একটু শেষ করি। মাঠের পরিস্থিতি কিন্তু ভিন্ন। মাঠের পরিস্থিতি হচ্ছে বিএনপি আওয়ামী লীগ হতে চাচ্ছে, সেই আওয়ামী লীগ যাকে ঝেঁটিয়ে বিদায় করা হয়েছে, এবং বিএনপির কোনো পরিবর্তন হয়নি আচরণে। আরেকটা হচ্ছে জামায়াতে ইসলামী। দেখুন, এই দলগুলো ইসলামের নামে রাজনীতি করেন। বাংলাদেশে 90% মানুষ এই ধর্মে বিশ্বাস করেন, কিন্তু তাদের রাজনীতির চরিত্র এমনই, তারা 6% থেকে 7%-এর বেশি ভোট কখনো পান না। তার মানে তারা কখনো আত্ম অনুসন্ধান করে দেখেননি কেন মানুষ তাদেরকে ভয় পায়। গত 7 মাসে আমরা বুঝে গেছি কেন মানুষ তাদেরকে ভয় পায়। শাহবাগ থানায় যে ঘটনা ঘটেছে, যেভাবে ফুলের মালা দিয়ে তাকে বের করে নেওয়া হয়েছে, তাতেই বোঝা যায় কেন মানুষ এদেরকে ভোট দেয় না এবং আগামীতেও দিবে না। মানুষ ভয় পায়। আমি রাষ্ট্রের ভূমিকাটা সম্পর্কে আপনার কাছে জানতে চাই। দেখুন, রাষ্ট্রের ভূমিকা হচ্ছে, আমি এবার পরিষ্কার করে আপনাকে বলি, প্রফেসর ইউনূস বলেছেন যে ছাত্ররা তার নিয়োগকর্তা। এটি উনি ভুল বলেছেন, তার বলা উচিত হয়নি। কেননা আপনি মনে রাখবেন, শীর্ষস্থানীয় কর্মকর্তার বা নেতার কোনো শব্দ, কোনো বাক্য আপনাকে যাত্রাপথের গতি ঠিক করে দেয়, আপনার গন্তব্য ঠিক করে দেয়। এখন গণ অভ্যুত্থানটি হয়েছে, তারা নেতৃত্বে ছিলেন। এমনও ইতিহাস রয়েছে, অভ্যুত্থানের নায়করা পরবর্তীতে ভয়ঙ্কর রকমের ভিলেন হয়, কোথাও কোথাও অপরাধীও হয়। আমরা ইতিহাসের জন্য অপেক্ষা করব, সামনের সময়ে এই অভ্যুত্থানের নায়করা কোথায় গিয়ে দাঁড়াবেন, নন্দিতও হতে পারেন। তারপরে যেটি সমস্যা হয়েছে যে সরকারকে মনে হয়েছে যে দেখুন, যার কারণে সরকারটি গঠিত হোক, এটি তো জনগণের সরকার, এটি উচিত ছিল নিরপেক্ষভাবে, দলনিরপেক্ষভাবে, মতামত নিরপেক্ষভাবে। দেখুন, আমরা একটি ইসলামী শক্তিকে আচরণ করতে দেখলাম যে তাদের সরকার চলে এসেছে, তারা নির্বাচনে আগ্রহী না, তারা এই সরকারের মেয়াদ প্রলম্বিত করতে চায় এবং তারা বিভিন্ন ইনস্টিটিউশনে তাদের লোকজন বসিয়ে দিতে পেরেছে সফলভাবে। যারা মুখে বলে যে আমরা টাকা পয়সা চাই না, কিন্তু পদগুলো চাই, সেটি কিন্তু হয়েছে। ছাত্রদের এক ধরনের প্রভাব দেখতে পেয়েছি আমরা সরকারে, এবং ছাত্রদের দল হবে কি হবে না, এটি কি প্রধান উপদেষ্টার বক্তব্যের বিষয়? তাহলে কি আর উনি প্রধান উপদেষ্টা থাকেন সরকারের? কাজে আমরা দেখতে পেয়েছি এখানে অ্যামালগামেশন হয়ে গেছে, একে অন্যের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, তার ভূমিকায় কাজ না করে সরকারটি নিরপেক্ষভাবে, সাহসীভাবে এবং ধরে দেখুন, মন্ত্রীদের কাজ কি টেলিভিশন ক্যামেরার সামনে এসে বক্তৃতা দেওয়া?
তারা বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ পদ পদবি প্রমোশনকে বলেন ব্রেকিং নিউজ। তার মানে আমাদেরকে একটা অন্য কিছুতে পেয়ে বসেছে, অন্য কিছুর নেশা পেয়ে বসেছে ক্ষমতায় থেকে শাসন করার চেয়ে। এখানে কেউ কেউ হিরো হতে চাচ্ছেন, কেউ কেউ মানে ভাবতেই পারছেন না তিনি হঠাৎ করে এরকম চেয়ারে বসে গেছেন। ফলে সরকারটিকে আমরা শাসন ক্ষমতায় আইনের প্রয়োগ করে আমরা কাজ করতে দেখছি না। দেখুন, স্বাভাবিকভাবেই সরকারের কাছে আমার এসব প্রত্যাশা। সেখানে আওয়ামী লীগের মতো একটি ভয়ঙ্কর সন্ত্রাসী দল দেশ থেকে পালিয়েছে, তাদের উপরে কি ব্যবস্থা নেওয়া হবে, তাদের গণহত্যার কি দায়িত্ব নেওয়া হবে, তাদের অর্থনৈতিক অপরাধগুলোকে কিভাবে দেখা হবে। কাজে সরকারের কিন্তু দ্বিগুণ দায়িত্ব, একটি হচ্ছে দেশের স্বাভাবিক কাজ চালানো, আরেকটি হচ্ছে অপরাধী চক্রকে ধরা। আবার তাদের সহযোগীরা প্রশাসনে রয়েছেন, সেনাবাহিনীতে রয়েছেন, পুলিশে রয়েছেন, সেই জায়গায় কিন্তু আপনি কাজ করতে পারছেন না। এই রিয়ালিটিতে সরকারটিকে তো আমরা ইতিহাসের সবচেয়ে দক্ষ সরকার, সবচেয়ে সাহসী সরকার হিসাবে দেখতে চেয়েছিলাম, কিন্তু আমরা কি পেলাম? ক্লাসে ফার্স্ট বয় হয় না, যারা ক্যারিয়ারে অত ভালো করে না এবং তারা জীবনেও অত ভালো করে না, সরকারটিকে আমরা ওরকম দেখতে পেলাম। অনেকটা প্রেমিক সরকার, যিনি অনেক সুন্দর সুন্দর কথা বলেন এবং উজ্জীবিত করার চেষ্টা করেন, কিন্তু তাকে যে পরবর্তীতে দায়িত্ব নিতে হয় সেই জায়গায় দেখতে পেলাম না। ফিরে আসবো আবারও আলোচনায়, একটা ছোট্ট বিরতির পর। প্রিয় দর্শক, সাথে থাকুন, খুব ছোট্ট একটা বিরতি নিচ্ছি। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। শহীদুল ইসলাম বাবুল, আমি আপনার কাছে আসতে চাই। আশরাফ কাছে যেমনটি বলেছেন যে আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন খুব ভালো ভালো কথা বলেন, কিন্তু তৃণমূলে তার প্রতিফলন দেখা যায় না এবং অনেকেই মনে করেন বিএনপি আওয়ামী লীগ হতে চাইছে। আপনার মন্তব্য শুনুন। না, এটা আশরাফ ভাই পুরো সর্বাংশে সত্য বলেনি। কেন বলেনি আমি বলি। তারেক রহমান শুধু বক্তব্য দেন নাই। আপনি জানবেন যে তারেক রহমান তার নামে যে ব্যঙ্গ কার্টুন আঁকা হয়তো আগে, উনি সেটাকে উৎসাহিত করবার জন্য বাংলাদেশের রাজনীতিতে কিন্তু নজিরবিহীন ঘটনা। উনি শুধু বক্তব্য দেন নাই, বলেছেন যে আমার নামে সমালোচনা করবেন, আমার নামে কার্টুন আঁকবেন বলেছেন। ওনার মাকে কে গালাগালি করেছে, পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, উনি নিজে উদ্যোগ নিয়ে আইনজীবীদেরকে বলেছে তাদেরকে ছাড়াই আনেন। শুধু তাই না, তারপরে কি বলে যে উনি মানে নিজের নামের আগে অনেক, আমি যেটা বলছি যে অবশ্যই আমি এটা ডিনাইল করি না। আমার দলের কেউ কেউ, সবাই যে ধোয়া তুলসী পাতায় সেটা আমি বলছি না। আমার দলের অসংখ্য ভালো নেতা আছে, আবার খারাপও কেউ কেউ আছে, তারা অন্যায় অপকর্মের সাথে জড়িত হচ্ছে। আমাদের কাছে যখন খবর আসছে একেবারে ডাস্ট অ্যাকশন, জিরো টলারেন্স। কিন্তু এমন ধরনের আছে অ্যাকশন নেয়ার পর আবার তাদেরকে ফিরিয়ে যে নজির আছে যে আমরা মামলা দিয়েছি, আমাদের এমন নজির আছে অভিযোগ থাকার পরও তাদেরকে মাফ করে ফেরানো হচ্ছে। হতে পারে, এই দৃষ্টান্ত তো অন্যদেরকে আপনার ইনফ্লুয়েন্স করবে না, এরকম আমার মনে হয় খুব বেশি আপনি বলতে পারবেন না। আপনার হয়তো আপনার জানারও ঘাটতি থাকতে পারে বা আমারও ভুল থাকতে পারে আপনি যে অভিযোগগুলো করেছেন। কিন্তু আমার কথা হলো সেটা যে এই 6 মাসে বিএনপি তার সবচাইতে ত্যাগী নেতাকর্মীকে বহিষ্কার করেছে, তার নামে মামলা দিয়েছে। আমি অসংখ্য উদাহরণ আমার কাছে আছে। এটা কি বাংলাদেশের রাজনীতি বিগত দিনে ছিল? বাংলাদেশের রাজনীতিতে আমরা যে কমিটমেন্ট করেছি যে কি প্রধানমন্ত্রী এবং ইসের মধ্যে ক্ষমতার ভারসাম্য, এটা কি কেউ বলেছে? বাংলাদেশের রাজনীতির আগে কি কেউ এই কথা বলেছে যে কি এক ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না? এই কথা কি বলেছে? সেই জন্য আমাদের বক্তব্য, আমরা চেষ্টা করছি। আমাদের হাতে কি আছে বলেন? 17 বছরের একটা মজলুম রাজনৈতিক দল, শত শত গুম হয়েছে। এরকম ঘটনাও তো আছে যে আমার জায়গা দখল করে নিয়েছেন আপনি এই বিগত 17 দিনে। আমি সেই জায়গাটা উদ্ধার করতে গেছি, এটাও দখলের মধ্যে পড়ে গেছে। এরকম নিউজও হয়েছে বাংলাদেশে। আমি সেটা বলছি, আমি কোনো কিছু অস্বীকার করি না। আমার দলের নেতাকর্মী অন্যায় অপকর্মের সাথে আমি আমার হাতে যতটুকু আছে আমি সেটা ব্যবস্থা নিচ্ছি। রাষ্ট্র কি করছে, সরকার কি করছে? আমরা তো বলেছি যে ধরে পুলিশে দিবেন, আমার দলের হোক আর যেই হোক, যদি কেউ অন্যায়ের সাথে জড়িত থাকে। এই বক্তব্য আগে কেউ দিয়েছে? সেই জন্য আমি বলছি যে তারেক রহমান শুধু বক্তব্য দিয়ে বসে নাই, হ্যাঁ, তিনি অ্যাক্ট করছেন, কাজও করছেন, চেষ্টা করছেন। আপনারা এই অর্ডারটা আপনার দলের নেতাকর্মীকেও কিন্তু দিতে পারেন যে তাকে ধরে পুলিশে দিতে। হ্যাঁ, বলেছি তো, উনি তো প্রকাশ্যে বলেছেন, গণমাধ্যমে বক্তৃতা দিয়ে বলেছেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে শহীদুল ইসলাম বাবুল। আমি আলী হাসান জুনায়েদ আপনার কাছে জানতে চাই, আপনি তো জাতীয় নাগরিক কমিটিতে ছিলেন, নতুন দলে গেলেন না, ঠিক একটু বলবেন যে স্পেসিফিক, আমরা দেখেছি যে আপনি যে অভিযোগগুলো করেছেন ঠিক ভিত্তি কি অভিযোগগুলোর? আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আমি এর আগে একটু আশরাফ কায়সার ভাইকে বলবো যে শাহবাগের ঘটনাটাতে একটু মিসরিডিং আছে ওনার। ভাইয়ের যদি সুযোগ থাকে একটু দেখবেন। শিবির এই ব্যাপারে স্পষ্ট এই মবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং তার স্টেটমেন্টও দিয়েছে। ঢাকা ইউনিভার্সিটি শিবির সভাপতি সেক্রেটারি দুইজনই এটার ব্যাপারে ক্লিয়ারলি স্টেটমেন্ট দিয়েছেন এবং ওইখানে যারা স্টুডেন্টরা ছিলেন ইউনিভার্সিটির তারাও এই ব্যাপারে সাপোর্ট করেছেন যে সিচুয়েশনটা কী ছিল। আমি ভাইকে বলবো যে একটু এই জায়গাটা উনি চেক করবেন, রিচেক করবেন। সেকেন্ডলি হলো নাগরিক
কমিটির মধ্যে থাকার সময় আমরা আসলে যে বিষয়গুলো নিয়ে কথা বলতে চেয়েছি সেটা হলো যে পার্টির মধ্যে অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা এবং হলো যাতে করে ট্যাগিং এবং ফ্রেমিংয়ের রাজনীতি পুনরায় ফিরে না আসে। যেমন হলো যে আমরা খেয়াল করলাম যে হঠাৎ করে সাবেক শিবির এই ট্যাগিং দিয়ে অভ্যুত্থানে আমার যে অবদান, এবং অভ্যুত্থানে আমি মাঠে থেকে সরাসরি 50 জনের লাশ দেখেছি, আমার নিজের অভিজ্ঞতা। আমার সামনে হেডশট হয়ে 15 জনকে আমি এই কাজলা ফ্লাইওভার ফুটওভার ব্রিজ ওখানে 15 জন অনাবিল হসপিটালে গিয়েছে। আমার সামনে হেলিকপ্টার থেকে গুলি হয়ে আমি 20-25 জনকে শহীদ হতে দেখেছি। তো এই যে, এবং প্রতিদিন আমি মাঠে নেমেছি এবং এই অভ্যুত্থানের সাথে সরাসরি ওতপ্রোতভাবে আমি জড়িত ছিলাম। যেহেতু এখানে ঢাকা ইউনিভার্সিটির বেসিক্যালি মুভমেন্টটা শুরু হয়েছে, সেইখানে এদের এই মূল নেতৃত্বের সাথে আমার সরাসরি সম্পৃক্ততা ছিল। সো আন্দোলনের সরাসরি অংশগ্রহণ এবং আন্দোলনের যে স্পিরিট আমি জনগণের মধ্যে দেখেছি, মানুষের মধ্যে দেখেছি, সেটাই আমি ধারণ করি। সাবেক শিবির হিসেবে চিহ্নিত করে মার্জিনালাইজ করার যে চেষ্টা এবং এই ট্যাগিং এবং ফ্রেমিংয়ের যে চেষ্টা দেশ জুড়ে আছে, সেটাকে আমি তীব্রভাবে আমি মনে করি যে আমি ব্যক্তিগতভাবে প্রচণ্ডভাবে ঘৃণা করি। কারণ দেশকে ভালোবাসার জায়গায় কারো থেকে কম আছে আমি নিজে মনে করি না, এবং দেশের জন্য জীবন দেওয়ার প্রশ্নেও সরাসরি জুলাই আগস্টে প্রমাণ দিয়েছি, সামনে যদি প্রমাণ দেওয়া লাগে। আপনি কি তাহলে নতুন দলে যাননি শুধু ভালো পদ না পাওয়ার কারণে? এরকম কিছু পদ কোনো ইস্যুই ছিল না, সেখানে কয়েকটা ইস্যু ছিল, ইন্টারনাল কিছু ইস্যু, কিন্তু পদটাকে ইস্যু করে আনা হয়েছে, যেটা আমার জন্য বিব্রতকর এবং কিছুটা মানে আমার ব্যক্তিত্বের জন্য অপমানজনক। কারণ আমি যে ব্যক্তিত্বে আমার যে সার্কেল, প্রত্যেকের একটা সারাউন্ডিংস থাকে। ইন্টারনাল ইস্যু কি ছিল? আমরা বলেছি যে পার্টির লিডারশিপ একটা ইন্টারনাল ডেমোক্রেসির মধ্য দিয়ে হতে হবে। যে জায়গাটা আমার মনে হয়েছে নতুন যে রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, সেই বন্দোবস্তের অনুসরণটা আমরা দেখতে পাইনি, আমি দেখতে পাইনি। সে কারণে আমি বলেছি যে এইটা অনুসরণ না করা পর্যন্ত, আমি আমার লেখায়ও লিখেছি যে বারবার বলার পরেও যথাযথ গণতান্ত্রিক পদ্ধতির অনুসরণ হয়নি, এবং একই রকমভাবে সারা দেশে যেভাবে করে ট্যাগিং করা হয়েছে, যে সাবেক শিবির এখানে একটা গন্ডগোল লাগানোর চেষ্টা করেছে, এইটাই তো জনগণের কাছে বিভিন্ন মিডিয়ার সূত্রে এভাবে করেই আলোচনা হয়েছে। দেখেন, আর্থিক বিষয়ে আপনার অস্বচ্ছতার একটা অভিযোগও এসেছে। আমি ফাইন্যান্সিয়াল বিষয়ে নাগরিক কমিটিতে থাকার সময় সবসময় বলেছি যে আমাদের অর্থনৈতিক স্বচ্ছতা লাগবে। কায়সার ভাইয়ের সাথে একটু আগে নতুন রাজনৈতিক, আপনি তো জাতীয় নাগরিক কমিটিতে ছিলেন, আপনি তো জানেন যে কারা টাকা দিচ্ছিল, তার এই 7 মাসে আপনি থাকলেন কেন যদি সেখানে আপত্তি করার মতো এরকম বিষয় থাকতো? আমি জয়েন করেছি নভেম্বরের 25 তারিখে। আচ্ছা, তো আমার সময়টা ছিল 3 মাস। ওকে, তো এই টেনিউরটা ছিল 3 মাস, এবং এই 3 মাসে সেভারাল মিটিংসে, আপনি খোঁজ নিলে জানতে পারবেন যদি কেউ বলে, সেভারাল মিটিংসে আমি এটা বলেছি, আমি সরাসরি বলেছি। কি বলেছেন? যে ফাইন্যান্সিয়াল জায়গা যেন উন্মুক্ত করা হয়, এবং হলো আপনি উন্মুক্ত করা হয় আপনি না, এবং সেটা জানার প্রক্রিয়া যাতে ওপেন হয় সেই ব্যাপারটা নিয়ে আমি কথা বলেছি, এবং আমাকে নেতৃবৃন্দ আশ্বস্ত করেছেন যে ওনারা এই ব্যাপারে ক্লিয়ার আছেন এবং স্বচ্ছ আছেন, সেটা ওনারা ওপেন করবেন প্রয়োজন বোধে। এবং যেহেতু হলো যে আমরা চলতেছি এখন পর্যন্ত ছোট পরিসরে, তো তেমন কোনো বড় কোনো লেনদেন হয়নি, এটাই আমি যা শুনেছি আর কি। তো তখন আমরা বলেছি যে, আমি বলার চেষ্টা করেছি যে যাই হোক সেটা যেন আমাদের কাছে স্পষ্ট করা হয়, সেই জায়গাটা ছিল আমার। তো সেখানে 31শে ডিসেম্বর যে প্রোগ্রামটা ছিল, সেখানে ব্যয়ের ব্যাপার তো নিশ্চয়ই ওখানে অনেক টাকার খরচ হয়েছে, সেটা নিয়েও কথা উঠেছে, আমাদের মধ্যে কথা উঠেছে এবং আমরা সেই কথাগুলো বলেছি। কিন্তু যেহেতু সেই স্পষ্ট জায়গাটা আসলে আমাদের কাছেও হয়নি, যেটা বলতে হয় আর কি, আমি নিজে আমি স্যাটিসফাইড না এই প্রসেসে। সো সেই কারণে সেই কারণে আমি খুব, এটা আমি স্পষ্ট বলতে আমার কোনো আপত্তি নেই যে দলের ভেতরকার এই জায়গাগুলোতে আমি ডিসস্যাটিসফাইড ছিলাম, এবং সেই জায়গাগুলো স্পষ্ট করেই আমি নেতৃবৃন্দকে জানিয়েছি। যারা নেতৃবৃন্দ আছেন ওনারা আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে না, এই জায়গাগুলো স্বচ্ছ আছে, পরিষ্কার আছে। আপনি আপনি গণঅভ্যুত্থানে ছিলেন, অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছেন, আপনার ভিতরে একটা আকাঙ্ক্ষা আছে, পরিবর্তনের আকাঙ্ক্ষা। এখন কি আপনি কি করবেন? আপনার নতুন কোনো সংগঠনের কথা প্ল্যান করছেন? এখন পর্যন্ত আমি বোঝার চেষ্টা করছি যে আসলে সারা দেশের মানুষজন কি চাচ্ছে। অনেকেই নানাভাবে যোগাযোগ করতেছেন, কিছু করার উদ্যোগের জন্য বলতেছেন, কিন্তু আমি দেখার চেষ্টা করছি যে আসলে রেসপন্সটা কেমন।
অনেকেই সারা দেশের বিভিন্ন জায়গা থেকেই মানে আলাপ করতেছেন। তো আমি যে জায়গাটা গুরুত্ব দিতে, তৃণমূলে ছাত্র শিবিরের সাবেক ছাত্র শিবিরের অনেক কর্মী জাতীয় নাগরিক কমিটিতে ছিল এবং যতদূর আমরা জানি তারা এই নতুন দলকেও সমর্থন দিয়েছে এবং দেশের বিভিন্ন জায়গা থেকে অনেকে এসেছেও এই অনুষ্ঠানে। তাদের অবস্থা কি এখন? আপনি যেহেতু অনেকের সাথে কথা বলছেন, তারা কি আপনার সাথে থাকতে চায় কিনা এরকম কোনো? তৃণমূলে আসলে যেটা ঘটেছে, তৃণমূলে ফেসিবাদ বিরোধী সকল শক্তি আসলে যুক্ত হয়েছে। সেখানে শিবিরের সাবেক যারা ছিলেন তারাও এখানে এসে যুক্ত হয়েছেন, একই সাথে বিভিন্ন দলের যারা মূলত মাঠে লড়াইটা করেছেন এদের একটা অংশ এসে এখানে সরাসরি যুক্ত হয়েছেন বিভিন্ন রাজনৈতিক তৃণমূলের সাবেক ছাত্র শিবির যখন যুক্ত হলো তাদের ট্যাগিং করা হলো না, কিন্তু আপনি যখন থাকলেন আপনি ট্যাগিং এর কথা বলছেন, তাহলে কেন ঠিক এই ঘটনাটা ঘটলো? আমার প্রশ্নটা হচ্ছে যে যখন আমরা দলের ভেতরে কিছু বিষয় নিয়ে কথা বলেছি, অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা এবং হলো যে ফাইন্যান্সিয়াল বিষয়গুলো নিয়ে, তখন আনফরচুনেটলি দেখলাম যে এই বিষয়টাকে আনা হয়েছে যে সাবেক শিবির দলের মধ্যে গন্ডগোল লাগানোর চেষ্টা করছে, যেটা আমার জন্য আনফরচুনেট। সো এখন তৃণমূল পর্যায়ে আপনি যে প্রশ্নটা করছিলেন যে সারা দেশে আমাদের যে অভ্যুত্থানের স্পিরিট, এই স্পিরিটের আলোকে আমাদের প্রধান চেষ্টা হলো যে আমরা ঐক্যবদ্ধ থাকা। প্রথম এবং ঐকান্তিক প্রচেষ্টা হলো আমরা ঐক্যবদ্ধ থেকে এই দেশের মানুষের চাহিদার জায়গাটাও কিন্তু এইটা, ঐক্যবদ্ধ থাকার প্রশ্নটাই হলো প্রথম। ঐক্যবদ্ধ থাকতে পারলেন না, সেই জায়গা থেকে আপনার নতুন দল হয়তো গঠন করতে যাচ্ছেন। ঐক্যবদ্ধ থাকার আমরা চেষ্টা করব, যদি এই ঐক্যবদ্ধ থাকার চেষ্টা সফল না হয় তখন আমাদেরকে হয়তো অন্য দল গঠন করে ঐক্যবদ্ধ থাকার কথা বলছেন নাকি আবার আপনি যুক্ত হবেন? আমরা এখন দল নিয়ে আমরা সবাই খুব আগ্রহী এবং তাদেরকে সাধুবাদ জানিয়েছি এবং আমি ব্যক্তিগতভাবে চাই তারা রাজনীতিতে ভালো করুক এবং আগামী দিনে সরকার পরিচালনা কিংবা সংসদের অংশীদার হোক। কেননা যারা গণ অভ্যুত্থান ঘটিয়েছে, যারা শেখ হাসিনাকে ঝেঁটিয়ে বিদায় করেছে, তাদের ন্যায়সঙ্গত দাবি রয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির অংশ হওয়ার। কিন্তু যেই কয়েকটা জিনিস আমাদের চোখে পড়েছে সেটি হচ্ছে যে তারা মুখে নতুন রাজনীতির কথা বললেও পুরনো রাজনীতির অনেক ধরনকে তারা রপ্ত করেছেন। যেমন বিভিন্ন মানুষের থেকে টাকা নেওয়া অথবা ধনীদের থেকে টাকা নেওয়া, এটি কিন্তু কোনো অন্যায় না, কিন্তু আপনি পরিষ্কার করবেন যে আপনি কার থেকে টাকা নিয়েছেন। আপনাদের যে আলিশান অফিস সেটি ভাড়া কে দিয়েছে আপনাকে, আবার ওই যে মালিকটি তিনি আবার বসুন্ধরার সাথে যুক্ত, অতএব বসুন্ধরা কি ইনডিরেক্টলি আপনাকে ফাইন্যান্স করছে কিনা, এই কথাগুলো রিক্সাওয়ালারা বলছেন। এটা এমন না যে একটা বিজ্ঞ মানুষ হিসাবে আমাকে বলতে হচ্ছে। আচ্ছা, তার মানে হচ্ছে যে দেখুন, হাসিনার পলাতক শক্তিদের কেউ কেউ ন্যাচারালাইজড হওয়ার জন্য বৈষম্য বিরোধীদেরকে যে কাছে আসার চেষ্টা করবেন, এটি তো সহজে অনুমেয়। আর যেই ব্যবসায়ী গ্রুপরা রয়েছেন যারা শেখ হাসিনাকে কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকতে বলেছিলেন, তারাও তো বাজারে রয়েছেন, তারা তাদের বড় বড় জমি রয়েছেন, দখল করা নদীগুলো রয়েছে, সেখান থেকে যদি নাগরিক কমিটি, জাতীয় নাগরিক পার্টি বৈষম্য বিরোধীদেরকে কিছু দিয়ে আবার তারাও ন্যাচারালাইজড হতে পারেন। এটি কিন্তু কোনো চাপ প্রয়োগের বিষয় না, এটি তাদের হাতে এমনিতেই আসবে। আমাদের যে সংস্কৃতি তাতে এটি আরো ব্যাপকভাবে আসবে। অভিযোগ যে কথাটি বললেন যে ব্যবসায়ীরা ন্যাচারালি চাইবে বৈষম্য বিরোধী ছাত্রের সংগঠনের সাথে যারা জড়িত বা নতুন দল যারা করেছে তাদের পাশে থাকতে, কাছে থাকতে, ঠিক কেন আপনি আমাকে বলবেন? কারণ এই সরকার তো গঠন করেছে সবাই, বিএনপিও করেছে এবং সব দলের, এখানে জামাতেরও সমর্থন ছিল, সবার সমর্থন ছিল। সেটা কি তারা মনে করছে যে এই ছাত্ররা সরকার গঠন করবে? না, তারা কিন্তু তা মনে করছে না। তারা আজকের দিনে পিঠ বাঁচানোর জন্য, কারণ তারা দেখতে পাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের কেউ কেউ দারুণভাবে সোচ্চার, অনেক আগ্রাসী এবং উত্তেজক কথাবার্তা বলছেন এবং কোথাও কোথাও নিজে গিয়ে হাজির হচ্ছেন। তাদের ব্যাপারে অভিযোগ রয়েছে মেডিকেল কলেজে যাওয়া, ব্যবসায়িক প্রতিষ্ঠানে যাওয়া, টেলিভিশন চ্যানেলে ঢুকে পড়া। কাজেই প্রবণতাটি হচ্ছে যে অন্য বড় দলগুলো, বিএনপি জামাতরা, তাদের কিন্তু সিস্টেমেটিক বিষয় আছেন। আমি একটু বাবুল ভাই সম্পর্কে বলি, উনি যে 3টি উদাহরণ দিয়েছেন সেটি কিন্তু তারেক রহমান সংশ্লিষ্ট। তারেক রহমানই বলেছেন তাকে বিশেষণে অভিহিত করা যাবে না। তিনিই বলেছেন যে ওই যে খালেদা জিয়ার বিরুদ্ধে কটূক্তি করা মানুষকে, কিন্তু তিনি কি 64টা জেলায় যে অন্য বিএনপি নেতারা অন্যায় করছেন, অপকর্ম করছেন, তার একটি উদাহরণ দিয়েছেন? দিতে পারেননি। এস আলমের গাড়ি যারা নিয়েছিল তারা এখন কোথায়? তাদেরকে দলে ফেরত আনা হয়েছে কি হয়নি?
উনি দয়া করে খোঁজ নেবেন। কাজেই আমরা বলছি তারেক রহমান যা বলছেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভেরি ট্রান্সফরমেটিভ। বিএনপি নামক দলটির সাথে তার কোনো মিল খুঁজে পাচ্ছি না, বিশেষ করে মাঠের বিএনপি। কেন্দ্রীয় বিএনপিকেও তাও আমরা কিছুটা চিনি, মাঠের বিএনপিকে আমরা সেইভাবে দেখছি না। ওনার 3টি উদাহরণে কিন্তু তারেক রহমানের সাথে ডিরেক্টলি রিলেটেড, তার বাইরে উনি কোনো উদাহরণ দেননি। আচ্ছা, বৈষম্য বিরোধীদেরকে ব্যবসায়ীরা বা যার টাকা পয়সা রয়েছে, দেখুন এখানে প্রায় অনেক সময় শুনি আগের দেখুন ছেলে মেয়েগুলো অত্যন্ত তরুণ, তাদের বয়স 24 থেকে 28, তাদের অনেক সময় প্রজ্ঞা নাই, তারা মনে করছে বড় কিছু ঘটিয়ে ফেলেছে, এখনই আমাকে এটা ক্যাশ করে ফেলতে হবে, এই প্রবণতা আমি দেখেছি। আবার তাদের কারো কারো মেধা এবং প্রজ্ঞা এবং ধীর স্থিরতা আমাকে বিস্মিত করেছে। প্রাজ্ঞ অনেক রাজনীতিবিদকেও আমরা এরকম দেখিনি। এখন সময় বলতে পারবে যে তারা আগামীতে তাদের রাজনৈতিক প্রবাহটা কোন দিকে নেবেন। দেখুন, অর্থনৈতিক ব্যাপারটি বিএনপি আওয়ামী লীগ কখনো পরিষ্কার করেনি, তার মানে এটি পুরনো কালচার। কিন্তু বৈষম্য বিরোধীরা আমরা চাই নতুন দল বলবে, এবং নতুন দল যদি বিএনপি আওয়ামী লীগের চেয়ে 10 গুণ, আমরা এটাও চাই না যে বিএনপিও পুরনো কালচার ফলো করুক। না, অফকোর্স না, আমি তো বারবারই বলছি 5ই আগস্ট কিন্তু শুধু শেখ হাসিনাকে মেসেজ দিয়েছে তা না, বিএনপিকে দিয়েছে, রাজনীতিকে দিয়েছে। আমি কিন্তু দুঃখের সাথে বলছি তাদের দুটি অংশকেই আমরা খুব ওই শিক্ষা নিতে দেখছি এবং ওই শিক্ষার আলোকে নিজেকে আগামীর জন্য প্রস্তুত করতে দেখছি। তার মানে বৈষম্য বিরোধীদের ব্যাপারে ক্ষমতার অপব্যবহার, অর্থনৈতিক অসদুপায় অবলম্বন করা এবং বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে যোগসাজশ করে রাজনৈতিক দল করা। দেখুন, আমি ওনাদের আত্মপ্রকাশ অনুষ্ঠানে গিয়েছিলাম, আমি দারুণ ইতিবাচক কথা বলেছি। আমার মনে হয়েছে যে জুনায়েদ যেটি বলছেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি তাদের অ্যাড্রেস করতে হবে। আমার ধারণা জুনায়েদের মতো আরও অনেকে এই কথা বলছেন। কিন্তু আমি যেটি মনে করি, এই যে 2000 নিহত ব্যক্তি, এই যে 28,000 30,000 আহত, তাদের দায় বাংলাদেশে কে নিয়েছেন? বিএনপি নেননি, জামাত ইসলামী নেবেন না। কাজেই তাদের দায়িত্ব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ছাত্রদের পার্টিকে নিতে হবে। তার মানে আমাদের একটি পার্টি থাকতে হবে যারা আগামী 15-20 বছর এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন। আমাদের অনেকেরই দায়িত্ব রয়েছে খুবই নির্মমভাবে এদের সমালোচনা না করে, অথবা আমার রাজনীতির জন্য, দেখুন আমি এখন আমার কনস্টিটিউয়েন্সিতে 24 বছর বয়সী একটি তেজোদ্দীপ্ত তরুণকে দেখতে পাচ্ছি ক্যাম্পেইন করতে। অনেক বয়স্ক রাজনীতিবিদের বুকে কিন্তু ভয় ঢুকে গেছে, কেননা তার যে রাজনৈতিক প্রচারণার কৌশল বা রাজনীতি বলে উনি বাজারে যেটি বাজারজাত করেছেন সেটি তো রাজনীতিই না। কাজেই বৈষম্য বিরোধীরা বা জাতীয় নাগরিক পার্টি, এই যে আপনার সেকেন্ড রিপাবলিক বলছেন, গণপরিষদ বলছেন, এটিতে আপনি হোঁচট খেতে পারেন, কিন্তু এটিও তো রাজনৈতিক পরিভাষা শেখা এবং রাজনীতিতে উত্তরণের একটি সুযোগ মনে করি আমি জাতীয় নাগরিক পার্টির গায়ে মানে অর্থনৈতিক অসদুপায় অবলম্বনের কোনো গন্ধ দেখতে চাই না। মনে রাখবেন, যদি তারা এই টোপে পড়ে থাকেন তাহলে তাদের রাজনৈতিক মৃত্যু ঘটে গেছে। দেখুন, তাদেরকে একটা জিনিস বুঝতে হবে, বিশ্বের কোনো কোম্পানি যার এখন $3 ট্রিলিয়ন ভ্যালু, তাকে $10,000 কিনতে চেষ্টা করেছিল এক সময় কেউ, তারা রাজি হয়নি, তারা তখন বিক্রিও করতে চেয়েছিল। আপনার ভ্যালুয়েশন বুঝতে হবে এবং আপনার মার্কেট প্রাইস ওইভাবে ঠিক করতে হবে। তাদেরকে 10-15 বছরের রাজনীতির অভিজ্ঞতা নিয়ে তারা তাদের রাজনীতিকে যেই জায়গায় নিতে পারেন, হু নোজ, তারা হয়তো বাংলাদেশ চালানোর জন্য সরকার গঠন করতে পারবেন। তাদেরকে কেউ কেউ বুদ্ধি দিয়েছে, এই যে নতুন নির্বাচনটি হচ্ছে সামনের, এটি হচ্ছে তাদের সরকার গঠনের নির্বাচন। এটিও কিন্তু আরেকটা আপনার মরীচিকা সামনে দিয়ে দেওয়া, যে এইবার তুমি তাহলে এমন শক্তির সাথে জোট করো যার সাথে তোমার করা উচিত না। আওয়ামী লীগের পলাতক কাউন্সিলর কমিশনারদের সাথে মিটিংয়ে বসো যাতে তুমি নির্বাচনী প্রচারণা করতে পারবা। এই সব কিছুই হচ্ছে টোপ। তাদেরকে তাদের শক্তি থেকে সরিয়ে দেওয়া, সেটি অর্থনৈতিকভাবে, সেটি রাজনৈতিকভাবে, সেটি মাসলম্যান দিয়ে, এবং তাদেরকে ভুল পথে পরিচালিত করা। তাদেরকে আমার কখনো কখনো দিগ্ভ্রান্ত মনে হয়, কখনো কখনো মনে হয় কিছু অ্যান্টি স্টেট অপারেটর তাদের ঘাড়ে চেপে বসেছে, যারা অদায়িত্বশীল, যাদেরকে আপনার কোনোভাবেই সমাজে সক্রিয় থাকুক আমরা চাই না। তারা কি করেছে দেখুন, নিয়মতান্ত্রিক অবস্থায় তারা কোনো জায়গা পান না। তারা ভাবতে পেরেছেন যে বাংলাদেশ এখন একটু বিশৃঙ্খল এবং বৈষম্য বিরোধী নাগরিক পার্টি এদের সাথে থাকলে ক্ষমতার কাছাকাছি থেকে আমি সুবিধা পাবো। আবারও আমরা একটি সম্প্রতি জরিপ হয়েছে নির্বাচনের মাঠ বোঝার জন্য, সেই জরিপ নিয়ে আমরা কথা বলবো। তার আগে একটা ছোট বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, সাথে থাকুন, খুব ছোট্ট একটা বিরতির পর ফিরছি। এবং সেখানে জামাত ইসলামী 31.6% ভোট পাচ্ছে, আওয়ামী লীগ 14% এবং নতুন রাজনৈতিক দল এনসিপি 5.1% এবং অন্যান্য রাজনৈতিক দল সব মিলে 7.6%। এটাই হচ্ছে একটা
চিত্র আমরা যেটা দেখছি। তো আমি প্রথমে শহীদুল ইসলাম বাবুল আপনার মন্তব্য শুনতে চাই যে এর আগে তো আমরা দেখেছি জামাত এক সময় 11% ছিল, জোটে যখন গেল তখন 4% মতো, একবার বোধহয় 20-এর কাছাকাছি ছিল, তো এখন এটা 31%। আর আপনাদেরটা সেই তুলনায় তো কমে গেছে, যেহেতু আওয়ামী লীগের আপনার 14% পপুলারিটি কমে গেছে, 14% হয়ে গেছে, যেটা সাদা চোখে দেখা যাচ্ছে আওয়ামী লীগের ভোট জামাতে ঢুকে গেছে স্ট্রেট ওয়ে যদি আমরা বলি ব্যাপারটা। আপনাদের কোনো পর্যালোচনা আছে কিনা? আচ্ছা, এটা আছে, পর্যালোচনা আছে, আমি বলছি। তার আগে একটু বলে নেই কায়সার, একটু 1 মিনিট লাগবে, শুনেন। হ্যাঁ, বিএনপি ভুলের ঊর্ধ্বে না, এখনো আমার ত্রুটি আছে, ব্যর্থ হয়েছে, আগে আরো বেশি হয়তো ছিল। আমরা দিন দিন চেষ্টা করছি পরিশীলতা। এই বিষয়ে যদি আপনি প্রশ্ন করেন তাহলে আমি দ্বিমত করবো। আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নাই। আমার দলের সবচাইতে ডেডিকেটেড বিলকিস জাহাসির অর্গানাইজেটরি আন্দোলন সংগ্রামে কি ভূমিকা, একটি অভিযোগের ভিত্তিতে এখনো তার পদ নাই। ফখরুদ্দিন বাচ্চু এমপি ক্যান্ডিডেট ভালোকার, তার মতো মানুষ, তার নামে মামলা করেছে বিএনপি। কেন ইমাজিন ইট? আপনার সন্তানের মতো তার নামে আপনাকে মামলা করতে হয়েছে। এই বিষয়গুলো আপনি অ্যাপ্রিসিয়েট করেন। শুধু রাজনৈতিক নেতৃত্বের আপনি সমালোচনা করতে পারবেন, অবশ্যই করতে পারবেন, কোনো রাজনৈতিক দল একেবারে ধোয়া তুলসী পাতা না। আপনি এই জায়গাটা তো আপনাকে ধন্যবাদ দিতে হবে যে 3 দিন বাংলাদেশ সরকার নাই, আওয়ামী লীগের লোকেরা বলেছে 10 লক্ষ লোক কতল হয়ে যাবে, খুন হয়ে যাবে, লুটপাট হয়ে আপনার কি যাবে। মনে হয় যে আপনি যে কথাগুলো বলছেন এই কথাগুলো বলতেই থাকলে বলার মধ্যে দিয়ে 41% বেড়ে 70% আমি সেটা বলছি না, ওটা আমি বলবো। আমি একটু বলতে দেন যে 3 দিন বাংলাদেশে সরকার নাই, বাংলাদেশে তো একটা ভূমিধস হয়ে যাওয়ার কথা। আওয়ামী লীগের নেতাদের যে সংখ্যা, কতজন মানুষ মারা গেছে, কি মারা গেছে, ব্যাটেল ফিল্ড হয়েছে, সেটা একরকম। রাজনৈতিক নেতৃত্বের নেতৃবৃন্দ কি দায় নেয় নাই বা দায়িত্ব পালন করে নাই, আপনারা দেখেছেন। তো সেই জায়গাটা তো অ্যাপ্রিসিয়েটের জায়গা আছে। এই যে বেগম খালেদা যে বক্তৃতা দিল সেদিন, আপনি কয়বার শেখ হাসিনাকে গালি দিয়েছেন, কিন্তু ভোটার অ্যাপ্রিসিয়েট করছে না কেন? এটা আপনার কি মনে হয়? মানুষ কিন্তু তার মতামত দেয়নি। এই যে 41%, 31% আর 14% এবং 5%, এটি হচ্ছে 40% মানুষের উপর যারা মতামত দিয়েছেন। অতএব আরো একটা প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের মতো একটি বড় রাজনৈতিক দল তো নির্বাচনে থাকবে না থাকবে না, এরকম একটি দোলাচল আছে। কাজেই আমার ধারণা এখানে যারা বক্তব্য দিয়েছেন তাদের একটা বড় সংখ্যক আওয়ামী লীগ সমর্থক আছেন। কাজেই তারা জামাতকে হয়তো ওইভাবে সামনে এগিয়ে রেখেছেন, বিএনপিকে স্বাভাবিকভাবেই তারা অতটা পিছিয়ে রেখেছেন। আপনি মনে করছেন যে কনস্পিরেসি? না, কনস্পিরেসি না, এটি মনে করি। সাধারণ ভোটার কেন জামাতকে? আমি বলি কেন, তারা কিন্তু পারসেপশন দ্বারা পরিচালিত হন। গত 7 মাসে আপনি মাঠে যদি তৎপরতা দেখেন, সেখানে জামাতের তৎপরতা সিগনিফিকেন্টলি চোখে পড়ার মতো। আপনি লাইক করেন অথবা ডিসলাইক করেন, এই পারসেপশন তাদেরকে হয়তো মনে করেছে, যেমন অনেকে মনে করে জামাতই সরকার চালায়। এখন অনেকে মনে করে যে সরকারের ভিতরে তাদের শক্তিশালী সমর্থন রয়েছে এবং তাদের কারো কারো আচরণে সেরকম প্রকাশও পায়। যেমন প্রধান উপদেষ্টার বাড়ি ঘেরাও করে বসে থাকবো একজন অপরাধী বা একজন শাস্তিপ্রাপ্ত মানুষকে মুক্তি না দেওয়া পর্যন্ত। আমরা তো পরিভাষা বুঝি, 54 বছর হয়েছে বাংলাদেশের রাজনীতিকে অবলোকন করি, পরিভাষা দিয়ে বোঝা যায়। আপনি বিপদে থাকলে কি শব্দ বলেন, আপনি কিছুটা সুবিধায় থাকলে কি শব্দ বলেন, অতিরিক্ত সুবিধায় থাকলে কি শব্দ বলেন। কাজেই মানুষ মনে করছে যে জামাত অন্যান্য ইসলামী দলগুলোকে নিয়ে ক্ষমতায় যাওয়ার একটি খোয়াব হয়তো দেখছে, তাই তো? বৈষম্য বিরোধীদের ভেতরে বা যারা আন্দোলন করেছিল তাদের মধ্যে সিগনিফিকেন্টলি সাবেক শিবির বা বর্তমান শিবির বা আমরা বলে থাকি লুক্কায়িত শিবির, তারা তো ছিল। কাজে এই নিয়েও একটি আলোচনা আছে যে তার মানে কি জামাতি ইসলামী, এবি পার্টি এবং বৈষম্য বিরোধী বা জাতীয় নাগরিক পার্টি যে পর্যন্ত যেতে পারে, জামাতের কি এতগুলো, যেমন ইরান যেরকম তার প্রক্সি অর্গানাইজেশন আছে, হেজবুল্লাহ, হামাস, আবার ইয়েমেনে, তার মানে কি জামাত ওরকম একটা জায়গায় গেছে কিনা? তবে তাদের রাজনীতিতে আপনি যেমনটি বলছিলেন যে যেইটি ভালো নির্বাচন, বিএনপির সাথে একবার জোট করে তারা কত % ভোট পেয়েছিল, জোট ছাড়া ইন্ডিপেন্ডেন্টলি করে তারা কত % ভোট পেয়েছিল। আমরা কিন্তু দেখেছি যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলের একটা নির্দিষ্ট ভোট আছে। এর বাইরে যেতে হলে আপনাকে যে রাজনীতি করতে হবে সেটি হচ্ছে যে উদারপন্থী রাজনীতি করতে হবে। কিন্তু সেটি তারা হয়তো কেউ কেউ মুখে বলছেন, যেমন আমরা প্রায় দেখি দুটি বড় দলের দুজন নেতা মুখে কিন্তু দারুণ করে কথা বলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই বোঝা যায় তার দল সেটিতে আছে কিনা। কাজে এই যে ভোটের পার্সেন্টেজ আপনি দেখতে পারেন, দেখুন ভোট কিন্তু পানির মতো না যে একটি পাত্রে ধারণ করা হয়েছে এবং সারা জীবন ওখানে বসে থাকবে। এটি পরিবর্তনশীল, এটি প্রতিদিন, প্রতি সপ্তাহে, এমনকি ভোটের দিন আপনার আচরণ, আপনার ব্যবহার, আপনার রাজনৈতিক অবস্থান, আপনি জোট করবেন কিনা। তবে আমি এটিকে উড়িয়ে দিতে চাই না, আমি এটিকে গুরুত্বের সাথে নিতে চাই। আমি দেখতে চাই এটি দিয়ে রাজনৈতিক দলগুলো তারা কৌশল প্রণয়ন করতে পারেন কিনা, এবং যেই ভোটাররা বাংলাদেশের সরকার গঠনে সাহায্য করেন তারা কিন্তু কোনো দল
দলের সমর্থক না। একেবারেই সময় শেষ তার হয়ে মন কি এসেছে। করে জয় করবে সেটি আমি চ্যালেঞ্জ। আলী হাসান জুনায়েদ, আমি আপনার মন্তব্য শুনতে চাইছি। আপনি কি মনে করেন এটা রিয়েলিস্টিক? আপনারা কি এটা, এই জরিপটা আপনাদের কি খুব আনন্দিত করেছে, নাকি আপনারা মনে করছেন যে জরিপটি কমপ্লিট না আমি বলবো? এই কারণে ভাই বলেছেন 60%, মানে মাত্র 3600 জনের মতামত এখানে হয়েছে। আবার একই সাথে এখানে রুরাল 71% এবং আরবানের 29%, মানে যারা পার্টিসিপেন্ট করেছেন স্যাম্পল সাইজ যেটা। তো সুতরাং স্বাভাবিকভাবে এই জরিপের মধ্য দিয়ে এটা প্রতিফলিত না। একই রকম ভাবে এই জরিপটা যখন হয়েছে, এটা দল গঠন করে আপনি কি ভোট দিবেন কিনা এই প্রশ্নটা করেছে, কিন্তু তখনও তো এই জিনিসটা ভিজিবল না। Of course ভিজিবল না, হলে আমি যে আমি একটু আগ্রহটা আমি একটা বাড়ে। প্রশ্ন করি আপনাকে। সেটা হচ্ছে যে আপনি ছাত্র শিবির যেহেতু ছিলেন, আপনার তো এক ধরনের ইয়ে থাকবেই, সংযোগ থাকবে। আপনার কি মনে হয় যে জামাতের জনপ্রিয়তা বেড়েছে নাকি কমেছে? আমাদের বাড়লে জনপ্রিয়তা মাঠ পর্যায়ে ভাই যেভাবে বলছেন, কিছু কিছু অ্যাট্রাকশন তো বেড়েছেই। আচ্ছা, আর ছাত্রদের ব্যাপারে এবার যদি জানতে চাই, যে ছাত্রদের যে এত কম মানে ভোট আমরা দেখলাম, সেটা আপনার কাছে কি মনে হয়? যে তার মানে কি আসলে আপনারা ভোটের মাঠে ঠিক? আমি একটু বলি, এখানে ইম্পর্টেন্ট দিক হলো যে বাংলাদেশে এখন তরুণদের সংখ্যা 5 থেকে 5.5 কোটি, যারা গত 3টা ইলেকশনে ভোট দিতে পারে না। আমি ভোট দিতে পারিনি, অনেকেই এরকম ভোট দিতে পারে না। এবং তরুণদের স্পিরিটটা আছে কিন্তু হলো এই তো আর তারুণ্যের শক্তির প্রতি, অর্থাৎ এই অভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণদের মধ্যে, ভাই খুব সুন্দরভাবে বলছেন, তরুণদের মধ্যে কিন্তু একটা রাজনৈতিক চিন্তার, একটা পলিটিক্যাল অ্যাসপাইরেশন তৈরি হয়েছে এবং ন্যাশন বিল্ডিং এর অ্যাসপাইরেশন তৈরি হয়েছে। সেই জায়গা থেকে আমি মনে করি যে তরুণদের এই সোসাইটিকে এখনো রিড করতে পারে নাই কেউ। এইখানে আমরা যে রেসপন্স পাচ্ছি এবং তরুণ সমাজের যে আগ্রহ আছে, এই আগ্রহটাকে যদি আমরা স্মার্টলি ডিল করতে পারি, আমার মনে হয় যে বাংলাদেশের রাজনীতিতে ম্যাজিক্যাল থিংস ঘটতে যাচ্ছে। কিন্তু এই তরুণ সমাজের একটা আগ্রহ কিন্তু একেবারে সময় শেষ, 30 সেকেন্ড যদি কিছু বলতে চান। আমি বলবো যে এটি পসিবল, জুনায়েদ যেমনটি বলছেন, কিন্তু আপনাকে সেই রাজনীতি করতে হবে, সেই নেশন বিল্ডিং এর স্বপ্ন দেখাতে হবে। আপনি যেন অল্পতে বিক্রি হয়ে না যান, আপনি যেন কম্প্রোমাইজড হয়ে না যান, এবং আপনি যেন নতুন রাজনীতির মোড়কে পুরনো রাজনীতি বিক্রি করতে বাজারে না আসেন। অশেষ ধন্যবাদ সবাইকে। একদম 10 একই সেকেন্ড রকম ভাইয়ের সাথে এটা ম্যাচ করে আমাদেরকে ওই জায়গাটা দেখাতে হবে, যেমন করে নাহিদ ইসলাম তার হিসাবের মধ্য দিয়ে দেখিয়েছেন। একই রকম ভাবে আমরা মানুষের কাছে সেই আস্থাটা, ক্রেডিবিলিটিটা অর্জন করতে হবে। ধন্যবাদ সবাইকে। তরুণ হিসেবে আমাদেরকে এই জায়গায় কিছু সুযোগ। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আবার আগামী অনুষ্ঠানে ঠিক রাত 11টায়।